অলরেডি শুরু হয়ে গিয়েছে। কারা কারা আছেন আমাদের সাথে একটু জানিয়ে দিবেন। আপনারা শুনছেন ভয় দ্য হন্টেড শো ঈদ স্পেশাল এপিসোড নাম্বার 10। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন এপিসোড নিয়ে। এন্ড আজকে রয়েছে বেশ কিছু চমৎকার ঘটনা, যেগুলো অবশ্যই আপনারা অনেক বেশি এনজয় করবেন। আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম আছে আমাদের সাথে, আরো অনেকেই আছে আমাদের সাথে। প্লিজ একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন অ্যান্ড অবভিয়াসলি ট্যাগ করে শেয়ার করে দিবেন, যেন আমরা সকলে মিলে ঘটনাগুলো এনজয় করতে পারি আজকে। ফার্স্ট অফ অল জানিয়ে দেন যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। ওকে, আমি চাইবো যে আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন আমাদের লাইভটি, যেন আজকের এই জমজমাট এপিসোডটি আমরা সকলে মিলে শুনতে পারি। এন্ড ইব্রাহিমকে আমি অনুরোধ করব যে তুমি আমার আইডিতে ট্যাগ করে আমাকে আমার আইডিতেও শেয়ার করে দাও, প্লাস তোমার মেসেঞ্জারে অনেকে পাঠিয়ে দাও। এন্ড সবাই যারা আছেন তারা একটু কমেন্ট করবেন কারা কারা আছেন আমাদের সাথে। এন্ড আমরা খুব শীঘ্রই মূল এপিসোডে শুরু হতে যাচ্ছি। তার আগে বেশ কিছু কথা বলে নেই। আমাদের আজকে অসাধারণ বেশ কিছু ঘটনা রয়েছে, বিশেষ করে মেডিকেলের ঘটনা সহ একটি ডকুমেন্টারি টাইপস অফ পুরো বাংলাদেশকে কভার করে, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোকে কভার করে নিয়ে ঘটনা সহ আরো অনেকগুলো ঘটনা রয়েছে। স্টে টিউন, আমাদের সাথে থাকবেন এন্ড ঘটনাগুলো এনজয় করে যাবেন। আমি কথা বাড়াবো না। ফার্স্টে আমি আমার ফ্রেন্ড আমার খুব ক্লোজ একদম ছোট ভাই পাঠিয়েছে একটি ঘটনা না বেসিক্যালি সে আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশে অনেকগুলো জায়গার টুকরো ঘটনা নিয়ে একটি অডিও ক্লিপ পাঠিয়েছেন। সে অডিও ক্লিপটা সে ইমেলটি পাঠিয়েছেন, ইমেলটি আমি পড়ে শোনাবো। জানি না কতটুকু পড়ে শোনাবো, আমি সিক অ্যাকচুয়ালি টু, দ্যাটস ওয়াই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার কথা বলতেও আমি খুব ইতস্তত বোধ করছি, বাট চেষ্টা করে যাই কতটুকু পারি। আর কোনো কথা বাড়াবো না, আমি সরাসরি এখন আপনাদের ইমেলটি পড়ে শোনাবো। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের লাইভটি শেয়ার করতে থাকুন আপনার আইডিতে, এন্ড আপনারা কমেন্ট করতে থাকুন। ঘটনার পরে আপনাদের সকলে কমেন্ট করা হবে। সো কথা বাড়াবো না, ঘটনায় চলে যাই। দুনিয়াতে অভাব নেই ভৌতিক জায়গা সমূহের। বাংলাদেশেও কিছু স্থান নিয়ে প্রচলিত আছে গা ছমছম করা কাহিনী। বাংলাদেশে এমনই কিছু ভূতুরে স্থান ও ঘটনা নিয়ে আজকে আমি দিচ্ছি। প্রথম, চলন বিল। ভৌতিক স্থানের বিচারে শোনা যায় চলন বিলের কথা। বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার এই 3 জেলা জুড়ে যার বিস্তৃতি। আমাদের এই ভূতুরে কাহিনীর মূল বিন্দু আপাতত সিরাজগঞ্জ, আরো ভেঙে বললে বারাসত জেলা। শোনা যায় চলন বিলের এই এলাকায় অনেক আগে একজনের জমিদার বাস ছিল। এই জমিদার অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী ছিলেন। একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেলেন। সেই রাতের ভেতরেই সেখানে রাতারাতি 3টি মন্দির গড়ে ওঠে বলে শোনা যায়, যার একটি আবার পরদিনই নিচ থেকে ভেঙে যায়। এই 3টি মন্দিরের ও মধ্যবর্তী বিলের এলাকা ভূতুরে বলে প্রচলিত। এছাড়াও চলন বিলে জিনের প্রভাব রয়েছে বলে বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে রাতের বেলা চলন বিল পাড়ি দিতে গিয়ে অনেকে জিনের আছড়ের শিকার হয়েছেন বলে শোনা যায়। এমনকি অনেক পথিক অশরীরীর উপস্থিতি আজ করতে পেরেছেন বলে জনশ্রুতি রয়েছে। 2, ফয়েজ লেক। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এক আকর্ষণীয় নাম ফয়েজ লেক। তবে সৌন্দর্যের পাশাপাশি এর ভূতুরে গল্পগুলোর জন্য এর অনেক নামডাক রয়েছে। এখানে সাদা কালো পোশাক পরিহিত 2জন রহস্যময় নারীর উপস্থিতি আছে বলে শোনা যায়। কালো পোশাক পরিহিত নারীটি হুটহাট সন্ধ্যার সময় লেকের পাশে হাঁটারত অবস্থায় এসে মানুষকে ভয় দেখায়। সাদা পোশাক পরিহিতা নারীটি সেই তুলনায় বেশ ভালোই বলতে হয়, কেননা কালো পোশাক
পোশাক পরিহিতার মাধ্যমে বিপদে পড়তে যাওয়ার আগে সে মাঝে মাঝে মানুষকে সাবধান করে দিয়েছে। আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড় ঘেরা এলাকাটাতে কেউ তা জানে না। তবে ধারণা করা হয় জীবদ্দশায় কালো পরিহিতা নারীটি ভালো মানুষ ছিল না। লালবাগ কেল্লা অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক স্থাপনা হলো লালবাগ কেল্লা, যা মুঘল আমলে নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লাও ভূতের স্থান নামে পরিচিত। কেউ কেউ বলে লালবাগ কেল্লা সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবেবীর আত্মাকে রাতের বেলা ঘুরতে দেখা যায়। আবার মাথাবিহীন উল্টা পায়ের ঘোড়াকেও মতান্তরে একটি লোক যার মাথা এবং পা ঘোড়ার মতো তবে পা উল্টো দিকে ঘোরানো নাকি মাঝে মাঝে দেখা যায়। সেখানকার স্থানীয় মসজিদে অনেক সময় রাত 3টার সময় অনেকে এসে নামাজ পড়ে। যদিও ফজরের নামাজের আসল সময় ঋতুভেদের 4:30 থেকে 5টা তার আশেপাশে হয়। তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কক্ষটি ফাঁকা। রাত্রিকালীন রক্ষীদের মধ্যে তারা কেন যেন অস্বস্তি বোধ করতে থাকে সেই সময়টায়। লালবাগ কেল্লার আরেকটি ভূতের জিনিস হলো এর তলদেশের একটি সুড়ঙ্গ রয়েছে। কথিত আছে এর ভিতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না। কেউ বলে সুড়ঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত, আবার কারো মতে এটি টঙ্গী নদীতে গিয়ে পড়েছে। তবে প্রকৃতপক্ষে কেউই জানে না এর গহীনে কি রহস্য লুকিয়ে আছে। ব্রিটিশ আমলে একবার এক অনুসন্ধানী দল দুটি কুকুরের গলায় চেইন বেঁধে তাদের সুড়ঙ্গের ভেতরে পাঠায়। একটু পর চেইন ধরে টান দেওয়া হলে চেইন দুটি ফেরত আসলেও কুকুরগুলোর নাম নিশানা পাওয়া যায়। এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয়। বলা বাহুল্য সেগুলোরও কোনো হদিস পাওয়া যায়। এই ঘটনার পরে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ওই সুড়ঙ্গ মুখ বন্ধ করে দেওয়া হয়। সেই সুড়ঙ্গ আজও বন্ধ। কি লুকিয়ে আছে ওই বন্ধ দরজার ওপারে তা এখনো মানুষের জানা নেই। তবে সব মিলিয়ে লালবাগ কেল্লা শুধু ইতিহাসেরই নয়, বরং রহস্যেরও আধার। ঢাকা এয়ারপোর্ট ঢাকার অন্যতম পুরনো মহাসড়কগুলোর মধ্যে এটি একটি। এখানে গভীর রাতে অশরীরীর উপস্থিতি পাওয়া যায় বলে দাবি অনেকেরই। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনের রাস্তায় সাদা পোশাক পরিহিত একজন নারীকে। নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই ঘটে দুর্ঘটনা। এই অশরীরী মানুষ স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করে না। ভয় দেখিয়েই দুর্ঘটনা ঘটাটা এর উদ্দেশ্য। কাজেই ভয় পেয়ে গাড়ির উপর নিয়ন্ত্রণ না হারালে ঘটবে না কোনো দুর্ঘটনা। ধারণা করা হয় অনেক বছর আগে ওইখানে সড়ক দুর্ঘটনায় তার ও তার পরিবারের মৃত্যু হয়েছিল। বিধায় প্রতিশোধ নিতে চায় সেও মানুষকে এভাবে দুর্ঘটনায় ফেলে। চলন্ত গাড়ির একাকী চালককেই গভীর রাতে ভয় দেখায় মেয়েটি। নিয়ন্ত্রণ হারিয়ে এখনো পর্যন্ত অনেক ঘটনা ও বেশ কিছু প্রাণহানি হয়েছিল। আহত হয়েছিল অনেকে। কারো কারো মধ্যে জসিমউদ্দিন ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায়, আবার অনেকের মতে নিকুঞ্জ ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় দেখা পাওয়া যায় এই অশরীরী। তবে দিনের বেলা সেখানে এর কোনো হদিস পাওয়া যায় না। পার্কে বিচ চট্টগ্রাম লম্বা প্রায় 15 কিলোমিটার, 300 থেকে 350 ফিট চওড়া এবং 20 কিলোমিটার ঝাউবন। এই সৈকতটি অত্যন্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। এই অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকতকেও ঘিরেও রয়েছে ভৌতিক কাহিনী। প্রথমত, সেখানে কিছু এলাকায় অদ্ভুত পদশব্দ এবং চিৎকার সহ ভৌতিক আওয়াজ শুনতে পাওয়া যায়। অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎসই খুঁজে পাওয়া সম্ভব হয়নি। অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে, আবার কোনো সময় মনে হয় পাশের বন থেকে আসছে। শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায়। সেখানে পর্যটক হিসেবে আগত এক দম্পতির মধ্যে বিচের সূর্যাস্তের পর সন্ধ্যাকালীন ভ্রমণের সময় তাদের দুজনেই মনে হচ্ছিল কোনো অশরীরী তাদের উপর চোখ রাখছে। তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগ পর্যন্ত হয়েছে। এছাড়াও গভীর সাগরে নৌকা সহ এক বুড়ো নাবিকের দেখা মেলে। কখনো একজনের, আবার কখনো বা
অনেককে তাদের নৌকা দিয়ে গভীর সাগরে যেতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউ মানুষ নয়। ধারণা করা হয় সাইক্লোনের সময় নৌকা পারে ভেড়াতে ব্যর্থ হয় সেসব নাবিক মৃত্যুমুখে পতিত হয়, তাদেরই আত্মা এখনো নৌকা সমেত মাঝ সাগরে পাড়ি জমায়। যদিও এই সকল ঘটনা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবু অনেক পর্যটক ও স্থানীয় মানুষদের দাবি তারা এগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করেছে। সুন্দরবন বিস্ময়কর হলেও ইদানিং সুন্দরবনে জলডাঙ্গার কুমির এবং বাঘের পাশাপাশি বিপদের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ নামে স্বীকৃত। প্রকৃতিকে কাছ থেকে এক নজর দেখতে সেখানে গিয়েছিল একটি দল। এই দলেরই একজন আরেকজন গহীন বনে তার একটি ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনা দুদিন পর একটি মেডিকেল কলেজ হসপিটালে লোকটি হার্ট থেকে মৃত্যু হয়। তোলা ছবিটি ডেভেলপ করার পরে যার ছবি তোলা হয়েছিল তার পিছে সাদা রঙের আবছা নারী মূর্তি দেখা গিয়েছিল। যদিও অনেকে পুরো ঘটনাটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন এবং ওই ছবিটিকে ফটোশপের কারসাজি বলেছিলেন। উল্লেখ্য, আর কোন সুন্দরবনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন নিয়ে অনেক স্থানীয়দের প্রচলিত আছে যে মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায় এবং পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রকৃতির পাশাপাশি অপ্রাকৃতিক কিছু গল্প জড়িয়ে আছে এভাবে, যদিও এর সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। কুয়াকাটা বিচ সাগরকন্যা হিসেবে অভিহিত সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই দেখা যায়। 20 কিলোমিটার এবং 6 কিলোমিটার চওড়া এই সৈকতকে ঘিরে নানান ভূতুরে কাহিনী প্রচলিত আছে। মৈশুলিপাড়ার বাসিন্দা পিতা ও পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে গঙ্গামাটির গভীর জঙ্গলে গিয়েছিল। সাগরে যেহেতু সুপেয় পানি নেই, তাই তৃষ্ণ নিবারণের জন্য তারা মাটি খুঁড়তে শুরু করে। সুপেয় পানির আশায় একসময় তাদের কোদাল শক্ত কিছু আঘাত করে। তার সোনালী আবরণের একটি কাঠের চার এবং কিছু কারুকাজ করা সোনার পাত খুঁজে পান। আরো খোঁড়াখুড়ি করার পর তারা বালিতে গেঁথে থাকা সোনা ও ধনরত্ন বোঝাই পুরনো একটি নৌকার হদিস পান। সূর্যাস্তের সময় প্রায় হয়ে যাওয়ায় সেদিনকার মতো কোনো কাজে ক্ষান্ত না দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরদিন ভোরে সকালে এসে আবার কাজ করবেন ভেবে সেদিনের মতো সেখান থেকে চলে যান। কিন্তু তাদের জীবনে আর কোনোদিন আর কোনো সকাল আর হয়নি। ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা পুত্রের। জনশ্রুতি আছে সোনা বোঝাই নৌকাটি অভিশপ্ত, যেই তার অনুসন্ধান করবে অপাঘাতে মারা যাবে। আরো কিছু ঘটে যাওয়া ঘটনায় স্থানীয়দের এই বিশ্বাসকে মজবুত করেছে। এমনও বলা হয় যে সেই পিতা পুত্রের আত্মা হিংসাবশত সেখানে রয়ে গেছে নৌকাটি পাহারা দেবার জন্য। তাই ওইদিকে এমনকি ওই দিকের কোনো রাস্তা দিয়ে গেলেও তাদের ছায়া মূর্তি দেখা যায় এবং বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করে। অন্য একটি ঘটনা একটি মন্দিরকে কেন্দ্র করে। মিশ্রিপাড়ার অবস্থিত 21 ফিট উঁচু বৌদ্ধ মন্দিরটি উপর অশুভ কিছুর প্রভাব আছে বলে শোনা যায়। রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমার সাগর জলে স্নান করতে আসা মানুষের প্রতি মন্দিরটি অভিশপ্ত এবং অতৃপ্ত ও অপাঘাতে মারা যাওয়া আত্মারা নির্দিষ্ট রাতে ওখানে এসে শয়তানের পুজো করে। এভাবে বুদ্ধের বিরোধিতা করে তারা। যদিও অনেকে এটিকে গুজব ভাবেন, তবে এই ধারণাটি অনেক বছর পুরনো। কুয়াকাটা সৈকতের একটি অংশ রাখাইন বসতির মাধ্যমে অভিশপ্ত বলে শোনা যায়। এই ছিল আজকের মতো। আশা করি পৃথিবী ভাই আপনার ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন এবং ভয়েস এগিয়ে যাক, ভয়েস দীর্ঘজীবী হোক। সিয়াম, ঢাকা। এই ছিল আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনাটি। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। কারা কারা আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো প্রথম ঘটনাটি এটা অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের ফিডব্যাক গুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এন্ড আমাদের ভয়েসও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর মাত্র 8 মিনিট বাকি আছে আজকের ঈদ উল ফিতরের এবং এই বছর ঈদ উল ফিতরের। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। কারা কারা আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানান। এন্ড ইব্রাহিম একটু শেয়ার করে দাও লাইভটা সহ, সকলেই একটু লাইভটা শেয়ার করে দাও, সকলের ইনবক্সে সকলের ফ্রেন্ডদের শেয়ার করে দাও এন্ড সবাই মিলে আজকের লাইভটা এনজয় করতে থাকি। আমি আর কথা বাড়াবো না।
সরাসরি দ্বিতীয় ঘটনায়। কারা কারা আছেন আমি দেখতে পাচ্ছি, ইব্রাহিম আছে আমাদের সাথে আছেন বর্ষা, আমাদের সাথে আছেন আরো অনেকে। দেন আমি আজকে ফার্স্টে যে এখন যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে আমি আজকে আর কোনো ঘটনা শেয়ার করব না, ইব্রাহিম এখন ঘটনা শেয়ার করবে। ইব্রাহিমের প্রথম ঘটনাটি, ইব্রাহিম আমরা কোনটা শুনতে যাচ্ছি? আমরা শুনতে যাচ্ছি, হ্যাঁ, তোমার ঘটনাটা আজকে এখন বর্তমানে এখন এই ইব্রাহিমের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করবেন। সবাই শুনতে থাকুন, হয় না সো গাইস, এখন সময় হচ্ছে আমার ঘটনা শোনার। সো আমি রিসেন্টলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, আপনারা যারা আছেন আমার ফেসবুক ফলোয়ার তাদেরকে ডেডিকেট করে, এবং আপনারা যারা আছেন আমার ফেসবুক ফলোয়ার তারা অবশ্যই পোস্টটা দেখেছেন, কতজন রিয়েক্ট করেছেন জানি না, আমি আসলে দেখিনি। তো সেটা হচ্ছে আমি সবাইকে জানিয়েছিলাম, বিগত কয়েক বছর আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদেরকে, কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনারা অনেকেই জানিয়েছেন আমাকে ইনফ্যাক্ট পৃথিবীকেও, যে অ্যাকচুয়ালি আমাদের সাথে এরকম কিছু ঘটনা আছে কিনা, বা আমরা ভূতে বিশ্বাস করি কিনা। এই নিয়ে ভয় বিষয়ের সাথে কথা বল, মানে এখানে এপিসোডে কথা বলতে, এবং মানে আমাদের জীবনে এরকম কোনো ঘটনা আছে কিনা। তো আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার সাথে কিন্তু ঘটনা আছে, এবং সেটা বেশ কিছু না হলেও 3-4টা ঘটনা ঘটে গেছে, যদিও সেগুলো খুব একটা ভয়ানক না, বাট আমার লাইফে আমার জন্য ভয়ঙ্কর ছিল, বিকজ আমি খুব ভীত টাইপের মানুষ, আর আমার সাথে যখন এগুলো ঘটে তখন আমার বয়স ওরকম, আমি খুবই ভয় পেয়ে যাই। তো যাই হোক, রিসেন্টলি একটা ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করি, যদিও খুব ছোট একটা ঘটনা, খুবই মানে আনকমন বলবো না, বাট কমনই একটা ঘটনা, যেটা আমি জাস্ট এক্সপিরিয়েন্স করি। খুব একটা কিছু দেখা হয় না আমার, দেখলে হয়তো আমি আসলে মানে আমি 1 মাসের মতো পাগলই থাকতাম যা মনে হয়, কারণ খুবই আমার জন্য খুবই হন্টেড ছিল বা হরর ছিল সে সিনটা। ডেফিনেটলি আমি ঘটনায় চলে যাচ্ছি। আর যেটা হচ্ছে যে ভূতে বিশ্বাস করি কিনা, সেই কমেন্ট আমি অনেকবার পেয়েছি যে আপনারা কি ভূতে বিশ্বাস করেন কিনা। তা আমার কথা যদি পার্সোনালি বলি, দেখেন, ভূত বলতে আমরা কিন্তু ভূত বলতে সবাই বলে কিছু নেই, হ্যাঁ আসলে ভূত বলতে কিছুই নাই। ভূত বলতে আপনারা যারা ভূত বলি, সেই জিনিসটা আসলে কি, সেই জিনিসটা হচ্ছে যে জিন, কারণ জিন, যেটা অ্যাকচুয়ালি আপনারা বলেন মৃত আত্মা, সেটা মানে আত্মা বলতে তেমন একটা কিছু নাই, মানে আমি বলতে চাচ্ছি যে মৃত্যুর পর। সো কারিন জিন হচ্ছে এমন একটা জিন যেটা আর কি, মানে আমি খুব স্পেসিফিক, আমি খুব প্রফেশনাল না, আমি জাস্ট আমার যতটুকু আইডিয়া আছে শো করতে করতে সেটুকু আইডিয়া দিয়ে বলছি। কারিন জিন হচ্ছে আপনারা যারা বিভিন্ন ঘটনা শুনেন, মৃত ব্যক্তির আত্মা বা মৃত ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, ওই টাইপের কিছু, ওই টাইপের আর কি কারেন্ট জিন থাকে। আরো কিছু বিভিন্ন জিন রয়েছে, যেমন আপনারা বলেন পৈশাচ, তারপরে আরো অনেক বিভিন্ন ধরনের সিমটমস আছে, বিভিন্ন ধরনের অশরীরে অশুভ শক্তি আছে, যা আর কি আপনারা মানে ভূত বলতে বিশ্বাস করেন। বাই দ্য ওয়ে, এপিসোডের ঘটনাগুলো কিন্তু বিশ্বাস করা না করা পুরোপুরি আপনাদের ব্যাপার, এটা জাস্ট আমি আমার পার্সোনাল ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর পার্সোনাল একটা ঘটনায় আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো রিসেন্টলি ঘটনাটা খুবই ছোট, আপনাদের সাথে খুবই ছোট একটা ঘটনা শেয়ার করি, যেটা খুবই রিসেন্ট, ইনফ্যাক্ট এই মাসে ঘটা, এবং সেটা হচ্ছে যে আজকে কত রমজান, আমি স্পেসিফিকলি আমার ঠিক মনে নেই কত রমজান, আমি একটু গেস করি, আজকে থেকে 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ, হ্যাঁ 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ কি আড়াই সপ্তাহ আগে একটা ঘটনা আমার সাথে ঘটে। সেই সময় কত রমজান ছিল আমার ঠিক মনে নাই সে সময় কত রমজান ছিল। তো ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে রাত, মানে ইনফ্যাক্ট অনেক রাত বলতে গেলে আমার জন্য কোনো রাতই ছিল না, বাট ইনফ্যাক্ট সবাই ঘুমিয়ে গিয়েছে সেই অনুযায়ী রাত। তো তখন 12টা, হ্যাঁ 12:30 মতো বাজে। আমি তখন পৃথিবীর সাথে কথা বলছিলাম, ভিডিও কলে না, অবশ্যই অডিও কলে, ভিডিও কলে সেই সময় সমস্যা ছিল,
অডিও কলে কথা বলছিলাম পৃথিবীর সাথে, আর বারান্দায় ছিলাম। সো হ্যাঁ, এই বারান্দাটাই ঘটনাটা ঘটে, এবং এই বারান্দাটা অনেক হন্টেড, অনেক কারণে হন্টেড। এরকম অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমি আসলে চেষ্টা করবো শেয়ার করা। খুবই ভয়ানক না, খুবই ছোট ছোট কিছু ঘটনা যেগুলো দ্বারা প্রমাণিত, এবং বুঝি যে আমাদের বারান্দায় আসলে কিছু আছে। বারান্দায় না থাকলে এই সাইডটাতে কিছু আছে, এবং সেটা অনেক পুরানো। এবং বললাম তো, আগের অনেক প্রিভিয়াস অনেক স্টোরি আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করা হয়, ভবিষ্যতে শেয়ার করবো যদি আপনারা চান। তো হ্যাঁ, আমি কথা বলতেছিলাম, তো তখন অ্যাকচুয়ালি অনেক চাঁদের আলো ছিল, আর সেদিনটা নাকি অন্যরকম একটা ফিলিংস ছিল আমার। অনেক কারণে আসলে হ্যাপি ছিলাম, অনেক কারণে আমি বলতে যাচ্ছি যে পার্সোনালি যদি বলেন একটা কারণে আমি অনেক হ্যাপি ছিলাম, সে কারণ অনেকদিন পর সেটা পেয়েছি, এবং ডেফিনেটলি আমি মেনশন করবো না অবশ্যই, বাট যাই হোক। সো আর সেই কারণে হ্যাপি ছিলাম, আর পার্সোনালি অনেক ফিল ভালোই লাগতেছিল। বাতাস, চাঁদের আলো, সেদিন হয়তো বা মেবি পূর্ণিমা ছিল, মেবি আমি শিওর না, আমি চাঁদ দেখতে পারছি জাস্ট। তো চাঁদের আলো ছিল, বারান্দা পুরো আলোকিত। তো হ্যাঁ, মশা ছিল খুব। সো কয়েল নিয়ে আসলাম, কয়েল টয়েল নিয়ে ভালোই মজা লাগতেছিল। পৃথিবীর সাথে আমরা একটা শর্ট ফিল্ম নিয়ে কথা বলছিলাম, ডেফিনেটলি একা শর্ট ফিল্মটা নিয়ে কথা বলছিলাম। একা শর্ট ফিল্মটা সবাই দেখছেন, আশা করি ভালো লাগছে। কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে। তো সেই বিষয়ে যখন কথা বলছিলাম, সেই সময় আমি মনে আছে আমার যখন মোবাইল স্ক্রলিং করতেছিলাম আর ওর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম, তখন 12টা কি 12:30 কি এরকম বাজতেছে, হঠাৎ 1টা বেজে গেছে এরকম একটা টাইমে। আমি দেখতে পারতেছি, আমি বুঝছি যে না, চাঁদের আলোটা গেছে। তো চাঁদের আলোটা যাওয়ার পরই একদম ইন্টার আমরা তখন ফার্স্ট কেন জানি একটু আমাদের সামনে আরো একটা ঘটনা শর্ট ফিল্ম আসতেছিল লাভ স্টোরি রিলেটেড। সো সেই লাভ স্টোরি নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা বলতেছিলাম। তো তারপর হঠাৎ যখন লাভ স্টোরি থেকে আমরা হরর কন্টেন্টে যাই, তখনই আসলে আমার সাথে এই ঘটনাটা ঘটে। সো ঘটনাটা খুবই সিম্পল, আমি জাস্ট ফিল করি, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করি। সেটা হচ্ছে যে আমি যখন কথা বলতেছিলাম, তখন 1টা বাজে, এবং সেই টাইমে আমি যখন বারান্দায় বসে আছি, বাসা সবাই কিন্তু আমার বোন জানা ছিল, কিন্তু বোনের রুমে ছিল, সে মোবাইল টিপতেছিল। তার আমি টোটালি একা ছিলাম, বাট আমার ভয় লাগতেছিল না সেদিন কেন জানি। আমি পার্সোনালি আমার এত রাতে ভয় লাগে খুব, বারান্দায় যাওয়ার মতো সাহস তো হয়ই না। বাট ওই দিন কেন জানি ভয়ই লাগতেছিল না, আমার খুব মজা লাগতেছিল। বাতাস খাইতে খাইতে কথা বলতেছি ফ্রেন্ডের সাথে, অনেক ভালো আলোচনায় মগ্ন আমি একদম। মাঝখানে অনেক বিষয় নিয়ে আমরা গল্প করতেছিলাম। তো ইন দ্য মিন টাইম হঠাৎ করে কেন জানি আমার মনে হলো, আমাদের বারান্দাটা এমন হচ্ছে, বারান্দাটা খুবই ছোট একটা বারান্দা, সামনে হচ্ছে গাছগাছালি। আমি বলতে চাচ্ছি যে আমাদের বিভিন্ন ফুলের গাছের টব, বিভিন্ন গাছের টব দিয়ে ভরা রাখছি। আর পিছে যে জায়গাটাতে আমি বসেছিলাম, আমি একটা চেয়ার নিয়ে বসেছিলাম, চেয়ারের নিচে ছিল বসার কয়েল, এবং আমি বসে সিম্পলি কথা বলতেছিলাম আর বাইরের দিকে তাকিয়েছিলাম। এবং আমাদের যে বারান্দার দরজাটা, সেই দরজার মাথায় আমি দাঁড়িয়েছিলাম। সেই দরজাটার পিছে কিছু থাকার কথা না, এটা আপনারা খুব ভালো করে জানেন যে পিছে কিছুই থাকার কথা না। পিছে জাস্ট একটা দরজার পিছে একটা ওয়াল, এবং দরজার মাথাতে, বারান্দার মাথা থেকে আমার যে রুম, ইনফ্যাক্ট আমার মা বাবা যেখানে শুয়ে আছে সেই রুমটা দেখা যাচ্ছে। তো ভয় পাওয়ার কোনো কারণ না। যদি আমি ভীতু মানুষ, আমি ভয় পাই, অন্য টাইমে আমি ভয় পাই, বাট ওই দিন কেন জানি আমার মুডটা খুব ভালো ছিল, ভয় লাগতেছিল না ইনফ্যাক্ট। তো ইন দ্য মিন টাইম আমি ফিল করি যে আমার পিছন থেকে আমার কেউ ফিস করতেছে। আমি বলতে চাচ্ছি যে আমার ঘাড়ের কাছে, আপনি ফিল করে, আপনাকে আমি বুঝিয়ে বলি, আপনার ঘাড়ের কাছে যদি কোনো একজন মানুষ বা কেউ যদি কথা বলে, একটা ফিল পাবেন, কিন্তু আপনি যে বাতাসের একটা ফিল পাবেন, গরম গরম একটু ভাব পাবেন, বা একটু শুনবেন যে ফিস আওয়াজ বা কিছু একটা। আমি এরকম একটা ফিল করতেছিলাম। এটা হয়েছে 3-4 সেকেন্ড। হ্যাঁ, আমি ফার্স্টে শুনে যে ছমকে গেছি, ব্যাপারটা এরকম না। আমি ভালো করে শোনার ট্রাই করছি কি হচ্ছে এটা। তা আমি ফার্স্টে ভাবছি হয়তো বা ভিডিও কলে কথা বলতেছি, ওর হয়তো বা কোনো সমস্যা, বা আমার হেডফোনে কোনো সমস্যা হচ্ছে। আমি হেডফোনটা খোলার পরও ওই সাউন্ডটা আরো বেড়ে গেল। আমি বেড়ে গেল বলতে আমি ফিল করতেছি আমার এখানে এটা দূরে ছিল, কাছে চলে আসছে, এরকম লাগতেছে আমার কাছে।
আমি মানে মানে আমি কি করবো, আমি ফিস ফিস সাউন্ড এরকম মানে নর্মালি মানে কোনো ভাষা নাই, ঠিক আছে, নর্মাল একটা ভাষা, নর্মাল একটা মানে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার খুব ভয় লাগবে এরকম একটা সাউন্ড। ওই যে বিভিন্ন ভৌতিক ফিল্মে আপনারা শুনেন যে বাচ্চা মেয়ে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেয়ের কণ্ঠ, একটা মেয়ের কণ্ঠ, এবং মানে বললাম তো, তো সেই টাইমে আমি অ্যাকচুয়ালি ভয় পাই নাই। হ্যাঁ আমি হ্যাঁ মনের ভিতরে অনেক চিন্তা আসছে, কারণ আমার সাথে যে কোনোদিনই এরকম কিছু ঘটনা এমন না। আমি কিন্তু অনেক ঘটনা শুনছি এবং আমি নিজের শো এর একজন হোস্ট, সো আমি এগুলো বিশ্বাস করি না এমন না। আমার কাছে ভয় লাগছে ডেফিনেটলি, বাট আমি নিজেকে বুঝাইতে চাইছি কারণ এরকম কিছু করার কারণ না। পরবর্তী ঘটনাটা হচ্ছে, আমি তখন বসেছিলাম মানে ওই ঘটনার পরে আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম কি হচ্ছে, তো তখন মানে ওইটা বললাম তো 4-5 সেকেন্ড ছিল, 4-5 সেকেন্ডের পরে সেটা ভ্যানিশ, মানে আমি কোনো সাউন্ড হচ্ছে না। আমি পিছে ঘুরলাম, তো পিছে ঘুরে স্বাভাবিক কি দেখবো, আমি দরজা, তো মানে ওই সাউন্ডটা শোনার পর অ্যাকচুয়ালি আমি মনের ভিতরে অনেক ভয় কাজ করে। ইন দ্য মিন টাইম আমি কি করি, ঘটনাগুলো এতটা তাড়াতাড়ি ঘটে আমার সাথে, আমি আসলে ভেবে কুল পাই না, মানে আমি কি শুনলাম, এটা কেন শুনলাম, কি পিছে। তো মানে ওইটা কয়েক সেকেন্ড পরে আমি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে মানে ওইটা দেখি সিম্পলি মানে দেখি হচ্ছে, তো দেখি হচ্ছে সরি দেখি হচ্ছে যে আমার যে মানে বারান্দাটা আছে, বারান্দার যে পিছে মানে যে সোজা কথা, আমি পিছের সাইডের থেকে যেখান থেকে আমি ফিস ফিস সাউন্ডটা শুনছিলাম, যেটা হওয়ারই কথা না ভাই, কারণ পিছে কে মানে একটা বাম্বার দাঁড়ানোর মতো জায়গা নাই, চেয়ার টেয়ার মানে চিপা, ওখানে কিচ্ছু দেখা যায় না, মানে দরজার পিছে দেওয়াল, দ্যাটস ইট। তো সেখান থেকে কিভাবে কি মানে বুঝতেছি না আমি, মানে লজিক দিয়ে কোনো কুল কিনারা খুঁজে পাই নাই আমি, মানে পুরো আমি স্পষ্ট বুঝতে পারছি, যখন আমি হেডফোনটা খুঁজি তখন আমি স্পষ্ট বুঝতে পারছি যে না, এটা একটা কোনো মেয়ের ভয়েস, বাচ্চা মেয়ের ভয়েস ইনফ্যাক্ট। তো যখন মানে ওইটার কিছুক্ষণ কয়েক সেকেন্ড ঠিক আছে, কয়েক সেকেন্ডের পর আমি ওই সেম জায়গা থেকেই একটা ফ্ল্যাশ লাইট পাই। আমি বলতে যাচ্ছি যে ফ্ল্যাশ লাইট, ওকে, ডিএসএলআর যারা ছবি তুলছেন তারা ডিএসএলআর ফ্ল্যাশ লাইট সম্পর্কে তাদের খুব ভালো করে ধারণা আছে যে কেমন। তো সিম্পলি আমি জাস্ট লাইটটা পিছের থেকে আসছে, ওকে, লাইটটা পিছের থেকে আসছে, আমি সিম্পলি বুঝতে পারছি যে আমার লাইটটা পিছের থেকে আসছে, ওকে। আর মানে আমি এমন একটা শেপ দেখতে পারছি সামনে, মানে আমার বলতে যাচ্ছে যে আমার বরাবর যে সামনের দেওয়ালটা, মানে আমাদের ফুলের টপটা সামনের একটা দেয়াল আছে, সে দেয়ালে আমি একটা শ্যাডো দেখতে পাই, এবং সেই শ্যাডোটা অ্যাকচুয়ালি আমি কিভাবে এক্সপ্লেন করবো, মানে একটা মানে আমি বলতে পারবো না এটা ছেলে না মেয়ে না, মানে পুরুষ না বুদ্ধ না মহিলা, আমি জাস্ট একটা মানুষের টাইপের মানে শ্যাডো দেখছি, মানে শ্যাডোটা মানুষের টাইপই, বা এরকম মানে নর্মাল মানুষ মনে হচ্ছে না, মানে সাইজের তুলনায় অনেক বড় আকার ধারণ করছে। আপনি বলেন রাতের 1টা বাজে এরকম একটা টাইমে আপনি এইগুলা যদি দেখেন আপনার সামনে, মানে এটা আমি 2 সেকেন্ড হবে, 2 সেকেন্ডের জন্য আমি এই জিনিসটা দেখছি। আর মানে এটা মানে ওই ফ্ল্যাশ লাইটটা হঠাৎ করে হওয়ার পরেই ওটা গা বেড়ে যায়, মানে ফ্ল্যাশ লাইটটা আর কি ওরকম 2 সেকেন্ডের মতো থাকার পর ওটা দেখি, মানে আমি ওটা দেখার সাথে সাথে আমি আর কি করবো, সব কিছু ফালে কোন রকম আমি একটা দৌড় মারছি, দৌড় ভাইরা রুমে এসে ওই দিন আমার আর কিছু হয় নাই। তারপরে আর কি মানে আমি আর ফাইন্ড আউট করতে পারি না যে একদম সেরির টাইমে সবাই উঠে তো সাহস করে বারান্দায় যায়, কিছু পাই না, যদি ওই সময় কি পাবো, কিছুই পাই না। বাট আমি লজিক খুঁজে কোনো মানে লজিক মিলা কোনো মানে পাইলাম না, কোনো মানে কিছু মিল পাইলাম না, মানে কিভাবে আসবে পিছের থেকে কোনো ফ্ল্যাশ লাইট আসার সম্ভাবনাই, কারণ একটা দেওয়াল, এমন না যে রাস্তা বা জানালা আছে, যে রাস্তা থেকে একটা লাইট আসতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, বাট ওরকম কোনো মানে সিচুয়েশন নাই, মানে হাউ ইজ ইট পসিবল। তো বোঝা যায় যে কোন একটা প্যারানর্মাল ঘটনা ঘটছে আমার সাথে, এবং আমি এটাকে ভুলার ট্রাই করি, কারণ অনেক ভয় লাগে। এই রাতটা আমার জন্য খুব ভয়ানক ছিল। সেই টাইম উঠার পর ফ্যামিলি মানে আমার আম্মার সাথে শেয়ার করার পর অনেক কিছুই বলে, তো একটা মিনিটে আমি বুঝতে পারি এবং জানতে পারি গোপন সূত্রে সেটা আর কি, মানে মানে ব্যাখ্যা এরকমই যে আমি যে সময় কথা বলতেছিলাম ভূত রিলেটেড, সে ভূত রিলেটেড কথা বলার সময় একটা ওই সময় আমাদের একটা বারান্দায় একটা পরী আর কি পরী, মানে কেসটা হচ্ছে একটা পরী আসলে মানে আসা যাওয়া করে আমাদের বারান্দায়, দ্যাটস ইট। তো এইটাই আর কি আমাকে ভয় দেখানোর অনেকভাবে ট্রাই করছিল।
তো আমার জন্য এটা খুবই স্ক্যারেবল একটা ঘটনা ছিল। এই দ্যাটস ইট। ঘটনাটা পড়ার এরপর থেকে এরপর থেকে অনেক সিকিউর হয়ে যায়, বারান্দায় যাওয়া বন্ধু, এরকম একটা অবস্থা। বারান্দায় যাইতে ভয় লাগে, এমন অন্য সময় যাইতে ভয় লাগতো এমন না, বাট রিসেন্টলি ঘটনাটা ঘটার পর মনের ভিতরে আলাদা একটা ভয় চলে আসে। তো টোটাল এই ছিল ঘটনা, জানি না কেমন লাগছে। আমি আগেই বলছি ঘটনাটা মোটেও ভয়ানক না আপনাদের জন্য যারা শুনবেন, বাট খুব আজব একটা ঘটনা, কোনো লজিক দিয়ে কোনো কিছুই পেলাম না। কিভাবে আলো আসলো, কিভাবে কি, কার ছায়া দেখলাম আমি? ছায়াটা বুঝলে মানুষের মতোই ছিল, বাট বুঝতে বললাম তো কাকে ফাইন্ড আউট করতে পারিনি। আর আমি খুব ভাগ্য ভালো ছিল যে আমি বারান্দার যে আমাদের মাথাটা আছে সে মাথায় বসেছিলাম, না হলে কি হইতো আমি নিজেও জানি না। তো এই ছিল ঘটনা, আমি শেয়ার করলাম, জানি না কেমন লেগেছে, অবশ্যই জানাবেন সবাই। আর আমি এখন সরাসরি যাচ্ছি পরবর্তী ঘটনায়, আপাতত পৃথিবীর কাছে ফিরে যাচ্ছি। তারপর আর একটা ঘটনা আছে যেটা আপনাদের মধ্যে থেকে কেউ একজন পাঠিয়েছেন, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। স্টেডিয়াম শুনে আসলাম ইব্রাহিমের পক্ষ থেকে একটি চমকপ্রদ ঘটনা। আশা করি আপনারা সকলে এনজয় করেছেন। এন্ড দ্য ফ্যাক্ট ইজ, ঘটনার সময় আমি রিয়েলি ইব্রাহিমের সাথে ভয়েসে কানেক্টেড ছিলাম। আমরা আমাদের আপকামিং শর্ট ফিল্ম নিয়ে কথা বলছিলাম, এন্ড প্লাস আমি যখন এই সুইচ করি আমরা যে ভৌতিক শর্ট ফিল্ম নিয়ে আমরা কথা বলাতে সুইচ করি, তখন কিছুক্ষণ কথা বলে আই গেস 5 মিনিট, দেন অ্যাকচুয়ালি ও হঠাৎ করে সাডেনলি চুপ হয়ে যায়, এন্ড দেন ও চলে যায় হঠাৎ, চুপ, সব স্টপ, ফোনটা কাটে নাই ও, দেন ও আমাকে তাৎক্ষণিক শেয়ার করে কিছুক্ষণ পরে। সো এটাই ছিল আমি এক্সপিরিয়েন্স করেছি এট দ্য মোমেন্ট, আমি এক্সপিরিয়েন্স করেছিলাম তার সাথে। যাই হোক, আপনারা কারা কারা আছেন একটু কমেন্ট করে জানানো। আমি দেখতে পাচ্ছি সানিতা হায়দার আছেন আমাদের সাথে, সানিতা হায়দার আছেন, এন্ড ইব্রাহিম আছেন আমাদের সাথে, অবভিয়াসলি ইব্রাহিম আছে আমার সাথে কানেক্টেড, সহ আরো অনেকে আছে কানেক্টেড। কারা কারা আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে দেন, বিকজ আমাদের কাছে আরো 3টি ঘটনা রয়েছে। আশা করি আপনারা সকলে এনজয় করবেন। এন্ড আমার কাছে এখন দুটো অডিও ক্লিপ আছে, একটি পাঠিয়েছে নূর আর একটি পাঠিয়েছে ইব্রাহিমের এক ফ্রেন্ড, এবং ইব্রাহিমেরই আরেকটি ঘটনা আছে যেটা একটি ইমেল ইব্রাহিম পড়ে শোনাবে। সো কোনটা আগে শুনতে চান এটা অবভিয়াসলি জানিয়ে দিবেন। কারা কারা আছেন আমাদের সাথে এই টাইমে একটু জানিয়ে দেন, লাইভটাকে শেয়ার করে দেন, এন্ড আমাদের সাথেই থাকুন। ওকে, আমি কথা বাড়াবো না, আমি আরেকটা লং স্টোরিতে যাচ্ছি। ইব্রাহিমের ফ্রেন্ড যে স্টোরিটা দিয়েছে, অডিও ক্লিপ যেভাবে পেয়েছি সেভাবে প্লে করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয় দ্য হন্টেড শো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবারের ঈদটায় দয়া করে বাসার ভেতরে থাকো, প্লিজ বাহিরে যেও না, কারণ বুঝতেই পারছো এই ভাইরাসটা তোমরা নিশ্চয়ই চাবে না তোমাদের কোনো আপনজনদের এটা শেষ ঈদ হোক, আল্লাহ না করুক। আজকে আমরা যে গল্পটা শুনবো সেটা হচ্ছে একটি মুভির পেছনে যে সত্য ঘটনাটা থাকে সেটা নিয়ে অবলম্বন করা একটি ডকুমেন্টারি নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে ইন্টারনেটে। এখন আমার রীতিমতো অনেকটা ভয়ও লাগছে যে আমি এখন এটা আবার বলবো। আচ্ছা থাক, অসুবিধা নেই। মুভিটার নাম হচ্ছে দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ। যদিও এমিলি রোজ নামে যে মেয়েটি, সেই মেয়েটির আসল নাম অ্যানালিজা মাইকেল নাকি অ্যানালিজা মিকেল, গুগল বললো অ্যানালিজা মিকেল। আচ্ছা যাই হোক, অ্যানালিজার জন্ম 1952 সালে জার্মানের একটি শহরে। তার পরিবার খুবই ধার্মিক ছিল, তারা ছিল খ্রিস্টান ধর্মের মানুষ। তারা 3 বোন ছিল, তবে 3 বোনের মধ্যে কোনো কারণে সবচেয়ে বেশি অসুস্থ ছিল অ্যানালিজা, সবচেয়ে বেশি দুর্বল ছিল সে। কোনো না কোনো কারণে সারা বছরই সে বিছানায় পড়ে থাকতো, তাই সে খুবই গডের উপর নির্ভরশীল ছিল। আমরা যেমন আমাদের কোনো বিপদ হলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তারা যেহেতু খ্রিস্টান তারা তাদের গডের কাছে সাহায্য চায়।
সবসময় প্রে করতো সে যেন স্বাভাবিক একটা জীবন অতিবাহিত করতে পারে। একজন মানুষ তো চাবেই যে আমি একটা স্বাভাবিক জীবন অতিবাহিত করি। অ্যানালিসা ছিল সবচেয়ে বেশি ইন্ট্রোভার্ট, মানে চুপচাপ, খুবই চুপচাপ ছিল। সে কারোর সাথেই খুব একটা কথা বলতো না। সে নিজের পড়াশোনা নিয়ে, নিজের জীবন নিয়ে খুব ব্যস্ত থাকতে পছন্দ করতো। 1964 থেকে 1966 সাল, মানে এর মাঝামাঝি, এর মধ্যে আর কি, তার জীবনে অনেক পরিবর্তন আসে। সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত, ব্ল্যাক আউট যেটাকে বলে। রাতে সে ঠিকভাবে ঘুমোতে পারতো না, খুবই অস্বস্তি বোধ করতো, কে যেন দরজায় নক করে। তার বোনরা আবার তার সাথে একই ঘরে থাকতো, তাই তার বোনরাও বলতো যে না, অ্যানালিজা মিথ্যা বলছে না, এটা সত্যি, কেউ যেন দরজায় নক করে। তারা খুব একটা গুরুত্ব দেয়নি, ভাবতো হয়তো চোর নক করে গেছে, খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু তারা শুনতে পেত জিনিসটা। অ্যানালিজা আবার আলাদাভাবে তার ঘুমের সময় পেটে এবং গলায় খুবই চাপ বোধ করতো। অ্যানালিজার এই অস্বস্তি বোধটা তার বাবা মাকে জানানোর পরে তার বাবা মা মনে করে এটা হয়তো স্লিপ প্যারালাইসিস। স্লিপ প্যারালাইসিস এমন একটি রোগ, যা এমন একটি ভয়ঙ্কর রোগ, যেটা যে এক্সপেরিয়েন্স করেনি তারা কোনোদিনও বুঝতে পারবে না এটা কতটা ভয়ানক, কতটা ভয় লাগে, মনে হয় মারা যাচ্ছে, এরকম একটা ভাব। সেই রোগটার এখনো কোনো ট্রিটমেন্ট হয়তো পাওয়া যায়নি, হয়তো পাওয়া গেছে, আমি জানি না। তখন তো আরো ছিল না, এখনই তেমন একটা পাওয়া যায়নি, তখন আরো ছিল না। তাই তার মা বাবা খুব একটা গুরুত্ব দেয়নি, ভাবতো হয়তো বাইবেল বা ধর্মীয় অনুশাসন মেনে চললে ঠিক হয়ে যাবে, হয়তো খাবার দাবার ঠিক মতো খেলে ঠিক হয়ে যাবে। একদিন হঠাৎ অ্যানালিজা একদিন থেকে প্রায় কন্টিনিউয়াসলি সে শুনতো তার ঘুমের থাকাকালীন অবস্থায় কোনো ডেমন বা খুবই খারাপ বয়সের একজন কেউ তাকে বলছে যে শয়তান তাকে খুব পছন্দ করে, সে তাকে নরকে নিয়ে যেতে চায়, শয়তান তাকে ভালোবাসে। এটা শুনে অ্যানালিজা খুবই ভয় পেয়ে যায়। স্বাভাবিক, স্বপ্নে যদি কেউ শুনে যে শয়তান তাকে ভালোবাসে এবং নিয়ে যেতে চায়, সে ভয় পাবেই। এরকম বেশ কিছুদিন, অনেক দিন কন্টিনিউ হওয়ার পর বাবা মা, অ্যানালিজা তার মা বাবাকে এসব জানায় যে তার স্বপ্নের মধ্যে কেউ তাকে বলছে যে তোকে আমি নিয়ে যেতে চাই, তুই একটা খারাপ, তুই একটা নরকের কীট। অ্যানালিজার মা বাবা তো মনে করে যে অ্যানালিজা বোধহয় পাগলই হয়ে গেল, তাই অ্যানালিজাকে তার মা বাবা ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে বোধহয় অ্যানালিজার এপিলেপসি নামক রোগটা আছে। এপিলেপসি আক্রান্ত মানুষরা অনেক অস্বাভাবিক চিন্তা করে এবং সবসময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। তাদের আচ্ছা, সিজার আর এপিলেপসি দুইটা এক আবার আলাদাও। এপিলেপসি রোগটার কারণে ব্রেনের যে ডোপামিন হরমোন সেটা নিঃসৃত হয় না, যার কারণে খুবই অস্বাভাবিক চিন্তা মাথায় আসে এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তাই ডক্টর তাকে অ্যান্টি এপিলেপসি এবং অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধও দেয়। কিন্তু অ্যানালিসা মনে করে যে এটা তো ডেমনিক একটা কোনো ফোর্স, ডেমনিক কোনো পাওয়ার, সে দ্বারা সে প্রসেস, কোনো ডক্টরের ওষুধ তো তাকে বাঁচাতে পারবে না। তাই সে ধর্মীয় অনুশাসনগুলো খুব ভালো করে মেনে চলার চেষ্টা করলেও সে খুব একটা পেরে ওঠে না। অ্যানালিজা তার মা বাবার সামনে নাটক করতো, সে ওষুধ খাচ্ছে, সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে, আসলে ভেতরে ভেতরে পুরো উল্টোটা হচ্ছে। সে ঘুমের মধ্যে প্রতিদিনই আজে বাজে ভয়েস শুনতো। এবার সে ঘুমের মধ্যে নেই, এবার সে জেগে থাকা অবস্থাতেও ব্রেনের মধ্যে কেউ যেন কথা বলছে। সে বাইরে খুবই স্বাভাবিক আচরণ করতো, কেউ তাকে দেখলে মনেই করতে পারতো না যে ভেতরে ভেতরে এতটা ভেঙে আছে, ভেতরে ভেতরে এতটা অস্বাভাবিক চিন্তা করছে। সে এগুলো কাউকে বলতো না, কারণ মনে করতো সবাই মনে করবে সে একটা পাগল। মনের মধ্যে অনেক আজে বাজে চিন্তা আসলে সবাই নিশ্চয়ই সবাইকে বলে বেড়ায় না, তেমনই অ্যানালিজা বলতো না। সে খুবই ডিপ্রেশনে ভুগতো। সেইগুলো কাউকে না বলার একটা প্রধান কারণ, যদি এগুলো কোনোভাবে ছড়ায় যায়, যদি কোনোভাবে এগুলো লোক মুখে ছড়ায় যায় যে সে একটা পাগল, তাহলে তো কেউ তাকে আর গুরুত্ব দিবে না। আর তার উপরে তার খুব শখ ছিল সে টিচার হবে। তখন রুলস ছিল যে মেন্টালি এবং ফিজিক্যালি আনস্টেবল কোনো মানুষকে শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না। এখন সে তো ভুলেও এগুলা কাউকে বলতো না। 1970 সালে তারা একবার ইটালিতে ঘুরতে আসে। ইটালিতে একটি খুব ভালো চার্চ আছে, চার্চটার নাম আমি উচ্চারণ করতে পারছি না। চার্চটায় তারা দর্শন করতে আসে। অ্যানালিজার রোগটা ভেতরে ভেতরে এতটা প্রবল রূপ ধারণ করেছে যে সে কোনো পবিত্র জিনিস ধরতে পর্যন্ত পারতো না, দেখতে পর্যন্ত পারতো না। সে পবিত্র জিনিস, মানে তাদের ধর্মীয় পবিত্র জিনিস, বাইবেল, ক্রস, যিশুর ছবি, তারপর ওদের যে ম্যারি
মাদার ম্যারি, এগুলো সে বলতে পারতো না, এগুলো সে দেখতে পর্যন্ত পারতো না। এখন তার একটি চার্চে ঘুরতে এসেছে এবং তারা মনে করে এই পবিত্র স্থানটিতে দর্শন করলে তারা অনেক পুণ্য লাভ করবে। এখন ভেতরে ভেতরে তো অ্যানালিজার খুবই খারাপ অবস্থা। অ্যানালিজা তো কোনোভাবে এগুলো দেখতে পর্যন্ত পারে না, সে কি করে চার্চের ভিতর ঢুকবে? তবুও তার মা তাকে জোর করে চার্চের ভিতর নিয়ে যায়। এখন সে তার মাকে বলতেও পারছে না যে আমি চার্চে যাব না। সে চার্চে ঢোকে এবং চার্চে ঢোকার কিছুক্ষণ পরই তার সিজার মানে মৃগী রোগ শুরু হয়। সিজার হচ্ছে এপিলেপসির মতোই একটু আলাদা। যাদের সিজার বা মৃগী রোগটা থাকে তারা আগুন, পানি এগুলোর কাছে যেতে পারে না, কারণ হঠাৎ করে যদি সিজার শুরু হয়ে যায় তাকে নিয়ে বেশি ধরপাকড়ও করা যায় না, তার গায়ে জ্বর এসে পুড়ে যেতে থাকে। অ্যানালিজার এসব অদ্ভুত আচরণের কারণে অ্যানালিজার বাবা মা কিছু একটা বুঝতে পারে যে কিছু তো একটা আমাদের মেয়ের সাথে হচ্ছে, যে এত ভালো একটা স্বাভাবিক মেয়ে ভেতরে ভেতরে এগুলো কি হচ্ছে। কারণ একটা মানুষ কতদিন ফেক করতে পারে, তাই না? সে একসময় তার এসব অস্বাভাবিক আচরণের কারণে অ্যানালিজার মা বাবা তাকে বেশ কিছু প্রিস্টের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু অ্যানালিজার যেতে চায় না, কারণ সে তো যাবে না। সে তো মনে করে না আসলে তার ভিতরে ডেমনিক পাওয়ার ভর করে আছে। এখন প্রিস্টরা তার বাসায় আসে এবং প্রিস্টরা তার বাসায় এসে তাকে দেখে এবং তার বাসার মানে তার রুমের ভাইবটা দেখে বুঝতে পারে যে না, সে কোনো নর্মাল মেয়ে না, তার মধ্যে কোনো ডেমনিক পাওয়ার আসলেও আছে, যার কারণে সে এসব অস্বাভাবিক আচরণ করছে। তার বাবা তো ধরেই নেয় যে তার মধ্যে কোনো ডেমন আছে। যাই হোক, তো এখন হঠাৎ করে অ্যানালিজা সাধারণ মানুষের খাবার ছেড়ে দিয়ে সে ঘরের মধ্যে পোকামাকড় খায়, তার নিজের ইউরিন পর্যন্ত খায়। এসব অস্বাভাবিক আচরণের কারণে তার প্রিস্টরা বলে এটা কোনো ভয়ানক ইভিল পাওয়ার বা কোনো ডেমন তাকে দিয়ে এসব করাচ্ছে। এখন অ্যানালিজাকে এক্সোরসিজম করে এগুলো ঠিক করতে হবে। তখন আবার জার্মানিতে এসব এক্সোরসিজম অ্যালাউড ছিল না, কারণ তখন ধর্ম থেকে বিজ্ঞানটাকে একটু বেশি, তখন আর বিজ্ঞানের মাত্র শুরু, আর বিজ্ঞানটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হতো এবং এসব ধর্মকে একটু কম গুরুত্ব দেওয়া হতো। তাও কোনো পোপ বা অনেক বয়স্ক কোনো প্রিস্টের পারমিশন নিয়ে তবে এসব এক্সোরসিজম করা যায়। পোপের পারমিশন পাওয়া যায় এবং এক্সোরসিজম অ্যানালিজার উপর শুরু করা হয়। 11 মাস ধরে 63 বার তার উপর এক্সোরসিজম করা হয়, প্রতিদিন 4 ঘন্টা করে। এক্সোরসিজম হলো পোসেসড মানে এভিল পাওয়ার দ্বারা পোসেসড কোনো রোগীকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে বাইবেলের বিভিন্ন লাইন রিডিং করে এবং তাদের হলি পাওয়ার ছিটিয়ে সেই ডেমনটাকে চিহ্নিত করা এবং তাকে রোগীর থেকে তাড়ানো। অনেকবার করার পরও অ্যানালিজা আর আগের মতো স্বাভাবিক হয় না। অ্যানালিজা অপুষ্টিতে ভুগতে থাকে, কারণ সে খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিচ্ছে। শয়তান মানে তার মাথায় সেই ইভেলটা তাকে নাকি বলে যে তুই জেসাসের দেওয়া কোনো খাবার খেতে পারবি না, তুই শয়তানের দেওয়া পোকামাকড় খেতে পারবি। অ্যানালিজা অপুষ্টিতে ভুগতে থাকে, তাও কোনো হেল্প ছাড়াই সে দেয়ালে বেডে উঠতে থাকে, ঠিক যেমন টিকটিকি উঠতে থাকে, মনে হলেও তেমন গাঁটে রিডি করে উঠে। অ্যানালিজার অপুষ্টিতে ভোগার পরও তার মধ্যে খুবই জেদ কাজ করে। তার মধ্যে হঠাৎ করে যখন মানে ওই এভিলটা তার উপর প্রসেস করে, তখন সে হঠাৎ ইভেন তার বাম হাতে সে একটি আপেল চিপে ভর্তা করে ফেলতে পারে, তাহলে বুঝো। এরপর একসময় এক্সোরসিজম করার সময় অ্যানালিজার ভেতরে যে ডেমন বা এভিল সে হঠাৎ করে কথা বলে ওঠে এবং সে জানায় সেই এভিলটার নাম হচ্ছে ফ্রিজম্যান অনেক খারাপ একটি প্রিস্ট, যার কথা শুনলে তখনকার প্রিস্টরা খুবই ভয় পেত। এই প্রিস্টটা অনেক পুরনো হলেও তার অনেক কুকীর্তির জন্য সে খুবই দুর্নাম অর্জন করে পুরো জার্মানিতে। ফ্রিজম্যান এতটাই বেয়াদব, এতটাই অসভ্য আর এতটাই খারাপ ছিল যে তাকে ঘাড় ধাক্কা দিয়ে চার্চ থেকে বের করে দেওয়া হয়। ফ্রিজম্যান তো মারা যায়, কিন্তু তখনকার মতে ফ্রিজম্যানের আত্মা তখনও আছে। ফ্রিজম্যান অ্যানালিজাকে প্রসেস করে এবং মানে অ্যানালিজার ভিতর থেকে ফ্রিজম্যান কথা বলে এবং ফ্রিজম্যান বলে যে অ্যানালিজাকে শয়তান খুবই পছন্দ করেছে এবং আমাকে পাঠিয়েছে তাকে নরকে আনার জন্য। যখন ফ্রিজম্যান অ্যানালিজার মুখ থেকে এসব বলে, তখন মিষ্টিভাষী অ্যানা খুবই বাজে, খুবই কঠোর এবং খুবই কটকটে ভয়েস হয়ে যায়। তোমরা এই টেপ রেকর্ডটা ইউটিউবে সার্চ দিলে
পাবে। আমি এটা শুনেছি, খুবই ভয় লাগে শুনলে, খুবই ভয়ানক শুনতে জিনিসটা। তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো জিনিসটা, আমি আর এখানে দিলাম না কারণ কপিরাইট বিষয়টা চলে আসবে। অ্যানালিসা এক্সিস্টেন্ট করা অবস্থায় এও জানায় তার দেহে একটানা 7 থেকে 8টা ডেমো অবস্থায় মারা যায়। এরপর তার দেহের পোস্টমর্টেম হয় এবং পোস্টমর্টেমে জানা যায় তার দেহে এতটাই আঘাত, তার দেহের সব হাড্ডি ভাঙা, তার দেহের এতটাই অপুষ্টি যে তার ওজন 18-19 বছর বয়সে তার ওজন মাত্র 21 কেজি। চিন্তা করতে পারো। এখন সবাই মনে করে যে প্রিস্টদের এরকম অবহেলার কারণে অ্যানালিজা মারা গেছে। আসলে ঘটনা কি এটা তো আর জানা যায়নি, কিন্তু অ্যানালিসা যখন মারা যায় তখন সে খুব ভালো ভালো কয়েকটি কথা বলে, মানে ভালো মানুষ যেসব কথা বলে যে সত্যের পথে চলো, সত্য কথা বলো, বিভিন্ন ভালো ভালো কথা প্রিস্টদেরকে জানিয়ে যায়। এবং তার 2 হাতে, মানে জেসাসের যেমন 2 হাতে পেরেক ঠুকে তাকে ক্রসে আটকানো হয়েছে, ঠিক যেমন তার 2 হাতে এরকম গোল গোল সার্কেল আর কি 2 হাতে আঘাতের চিহ্ন যখন সে মারা যায় ঠিক সেই সময় ফুটে উঠে আবার চলেও যায়, সাথে সাথেই চলে যায়। এই মুভিটা দেখে জানি না এটা সত্য কিনা, কেউ কেউ মানুষ পরে নাকি স্ট্রোকও করে। এখন এটা কতটা সত্য এটা আসলে গুগল থেকে জানা, তবে ডকুমেন্টারিটা কিন্তু মুভিটার থেকেও পুরানো। যেই ডকুমেন্টারিটা লিখেছে তার নামটা আমার উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, যে লিখেছে সে তার লেখাটা কিন্তু এই মুভিটার থেকেও অনেক বয়স পুরনো। যাই হোক, এই ছিল আজকের অ্যানালিজার গল্প। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো প্লিজ। ওকে, সো এই ছিল গল্পটি, ঘটনাটি বেসিক্যালি। আশা করি আপনারা সকলে অনেক এনজয় করেছেন। কারা কারা আছেন আমাদের সাথে একটু জানিয়ে দেন। ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে। এন্ড সকলকে ঈদ মোবারক। অলরেডি দীর্ঘ 1 বছর পরে ঈদ ফিরে এসেছে, 1 মাস রোজা শেষে ফাইনালি আবার ঈদ। ইব্রাহিম একটু কষ্ট করে আইডিতে শেয়ার করে দাও, পোস্টটা আইডিতে শেয়ার করে দেন, মেসেঞ্জারও শেয়ার করে দাও, অনেকটা পাঠাও মেসেঞ্জারে। ঘটনা আজকে এই পর্যন্ত 3টা শোনানো হয়েছে। এন্ড কেমন লাগছে ঘটনাগুলো আমাদের জানাও, আমাদের জানাতে থাকো ঘটনাগুলো কেমন লাগছে। আমাদের কাছে এখন আরো 2টি ঘটনা বাকি আছে। নূরের একটি অডিও ক্লিপ রয়েছে এবং একটি ইমেল, মেডিকেলের ইমেল ইব্রাহিম পড়ে শোনাবে। আশা করি আপনারা সকলে অনেক অনেক এনজয় করবেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এখন বেসিক্যালি কাউকে দেখতে পাচ্ছি না। Anyone want to join? Okay. ইব্রাহিম, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ইব্রাহিম, আমাদের সাথে আছে জিয়াদুজ্জামান, নূর সহ আরো অনেকে। ওকে ওকে, সো এখন সরাসরি ইব্রাহিমের কাছে চলে যাচ্ছি ইব্রাহিমের ঘটনাটি শেয়ার করার জন্য। এন্ড এটা একটি মেডিকেলের ঘটনা, আশা করি আপনারা সকলে এনজয় করবেন। স্টে টিউন উইথ ভয় দ্য কন্টেন্ট শো। সো গাইস, আমি এই মুহূর্তে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবো, যে ঘটনাটি আপনাদের কাছে পড়ে শোনাবো, সেই ঘটনাটি খুবই এক্সপেশনাল। আমি বলতে যাচ্ছি যে আপনাদের খুবই পছন্দের একটা মানে সাইট। আমি বলতে যাচ্ছি যে ঢাকা মেডিকেল রিলেটেড ঘটনা, যেটা আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম এপিসোডের, যে আজকে আমাদের একটি ঢাকা মেডিকেলের ঘটনা রয়েছে। সেই ঘটনাটি আমি এই মুহূর্তে আপনাদের কাছে পড়ে শোনাবো। সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সায়েম নামে একজন, এবং ঘটনাটা কিন্তু খুবই অন্যরকম। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। বাকি পরিচয় গোপন রাখতে চাচ্ছি। তিনি যা আমাদের ফাউন্ডেশনে বিভিন্ন কিছু বলেছেন, তারপর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, তারপর শুরু করেছেন তার ঘটনাটি। তার ঘটনাটি ঠিক এরকম যে ঢাকা মেডিকেল কলেজ থেকে রাজুদা ঘটনাটি জানিয়েছেন। আমার খুব কাছের এক কলিগ ছিনতাইকারীদের গুলিতে আহত হয়ে 3 দিন যাবৎ ঢাকা মেডিকেলে ভর্তি। সেই কারণে প্রায় প্রতিদিন অন্তত একবার হলেও ঢাকা মেডিকেলে যাওয়া হয়। একদিন রাতে গুটিসুটি হয়ে কাঁথা মুড়ি দিয়ে নড়াচড়াহীনভাবে ঘুমের রাজ্যে রওনা দিলাম। পরদিন ভোর 6টায় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম।
পকেটে ভাঙতি টাকা বলতে ছিল মাত্র 9 টাকা, আর ছিল একখানা 500 টাকার নোট। যখন শাহবাগ এসে নামলাম, পকেটে তখন 7:20 বাজে। এত সকালে কোনো রিক্সাওয়ালাকে যদি আমি 500 টাকার নোট দিই, তাহলে নির্ঘাত মায়ের ছাড়া কোনো গতি হবে না। এদিকে তাড়াতাড়ি হাসপাতালেও পৌঁছাতে হবে, কারণ আমি ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর আমার কলিগের মা বাসায় যাবেন। শাহবাগ থেকে ঢাকা মেডিকেলের দিকে দ্রুত পায়ে হাঁটা শুরু করলাম। শহীদ মিনার পার হয়ে বহির্বিভাগের গেট দিয়ে মেডিকেলে ঢুকলাম। ঘড়িতে তখন 7:40। বহির্বিভাগের সিঁড়িতে পা দেওয়া মাত্রই একজন লোক আমার দিকে এগিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে বলে, গতকাল আপনি একটা রক্তমাখা প্যান্ট খুঁজছিলেন না? আমি একটু অবাক হয়ে বলি, হ্যাঁ খুঁজছিলাম তো। প্যান্ট ছিল আমার কলিগের। ছিনতাইকারীরা আমার কলিগের পায়ে এবং তলপেটে গুলি করে, তাই সম্পূর্ণ প্যান্টটাই রক্তে ভরপুর। সম্ভবত এক্স-রে করার সময় ভুলক্রমে এক্স-রে রুমে রেখেছিলাম, কিন্তু পরে আর সেটা খুঁজে পাইনি। এমার্জেন্সিতে খুঁজেছি, সিটি স্ক্যান রুমে খুঁজেছি, আল্ট্রাসোনোগ্রাম রুমে খুঁজেছি, মোটামুটি সব জায়গায় খোঁজা হয়ে গিয়েছে, কিন্তু কোথাও পাইনি সেই প্যান্টটা। লোকটা আমাকে ইশারা দিয়ে ওনার পিছনে পিছনে যেতে বললেন। আমি ভাবলাম মনে হয়তো বা সেই রক্ত মাখা প্যান্টটার সন্ধান দিতে পারবেন। আমি আর কিছু জিজ্ঞাসা না করে ওনার পেছনে হাঁটা দিলাম। মুহূর্তের মধ্যেই আমি লক্ষ্য করলাম লোকটার ডান হাতটা ব্যান্ডেজ করা। কিছুটা বিগড়ে গেলাম। চারপাশে তেমন লোকজনও ছিল না, কিন্তু সকালবেলা কোনো ভূত মানুষের সামনে আসবে সেটা বিশ্বাস করতে পারিনি। যাই হোক, মনে সাহস সঞ্চার করে লোকটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। মিনিট খানেকের মধ্যেই এক্স-রে রুমের সামনে দিয়ে লোকটা থামলো। আমি ইতস্তত করে লোকটার কাছে জানতে চাইলাম, ভাই আপনার হাতে কি হয়েছে? লোকটা কেমন জানি একটু বিরক্তি সহকারে জানালো, গত রাতে হাতের অপারেশন হয়েছে। এবার আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার কলিগের রক্ত মাখা প্যান্টের কথা জানলেন কিভাবে? এইবার লোকটা চরম বিরক্ত হয়ে বলে, আপনার কি সেই প্যান্টটা লাগবে? যদি তা লাগে তাহলে কোনো কথা না বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, আমি নিয়ে আসছি। লোকটার এমন ব্যবহার আমি আশা করিনি, তাই হতাশ হয়ে আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আশেপাশে তাকালাম, কিন্তু কেউই নেই। এত সকালে কারো থাকার কথাও না অবশ্য। লোকটা এক্স-রে রুমে চলে গেল। আমি বাইরে অপেক্ষা করতে থাকলাম। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেল, অথচ লোকটার কোনো খবর নাই। মেজাজটাই খারাপ হয়ে গেল। অবশ্য অপেক্ষা করছি। ঘড়িতে 8টার বেশি বাজে। কয়েকজন লোককেও আশেপাশে দেখতে পাচ্ছি। এক্স-রে রুমের বিপরীতে আল্ট্রাসোনোগ্রাম রুম। একজন মহিলা এসে রুম খুলে ঢুকলো, সাথে সাথে 2জন রোগীও এসেছে। আর আমি বাহিরে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, কিন্তু লোকটার কোনো খবরই নাই। মনে মনে গালি দিচ্ছি, ফাউল লোক, নাহলে প্যান্ট আনতে এতক্ষণ লাগে নাকি। আমি বিরক্ত হয়ে এক্স-রে রুমে ঢোকার জন্য উদ্যত হলাম। রুমে ঢুকতে গিয়ে আমার চোখ কপালে। আমি কি দেখছি? নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এক্স-রে রুমে তালা ঝুলছে, তাহলে লোকটা কিভাবে ঢুকলো? আর লোকটা কোথায় বা গেল? এক মুহূর্ত দেরি না করে আল্ট্রাসোনোগ্রাম রুমের সামনে এসে এই বিভাগের দায়িত্বরত মহিলার কাছে জানতে চাইলাম কখন এক্স-রে রুম খুলবে। মহিলা আমাকে বলে, অপেক্ষা করেন, রুমের সামনে দাঁড়িয়ে থাকেন, এখনই হয়তো আসবে। কিন্তু আমার সাথে যা ঘটলো আমি কিছুই বলতে পারলাম না। আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমার কলিগ যে ওয়ার্ডে ভর্তি ছিল সেখানে চলে গেলাম। মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে, কি হলো এটা? লোকটা কোথায় গেল? আর এক্স-রে রুমে ঢুকলো কিভাবে? আমি কি কিছু ভুল দেখলাম? এই ঘটনার পর আমি যখন একা একা হাঁটি, আমার মনে হয় আমার পিছনে কেউ হাঁটছে। আচরণ এক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটছে। এটাই ছিল ঘটনা। আমি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে, কারণ আপনার প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু আমাদের জন্য অনেক জরুরি। আমি পরবর্তী ঘটনায় চলে যাব, কথা না বাড়িয়ে, কারণ আজকে ঘটনা অনেক, সময় খুব কম, যার কারণে আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আর একটা ঘটনায়। আর আমার ঘটনা কিন্তু ওয়েট করবেন, আমার ঘটনাতে আমি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আশা করি ঘটনা সো এটাই ছিল ইব্রাহিমের ঘটনাটি।
and yes, Ibrahim somehow disconnected হয়ে গিয়েছে। Okay, it's okay. এটা ইব্রাহিম মাত্র একটি মেডিকেলের, ঢাকা মেডিকেলের ইমেল আপনাদের পড়ে শোনালো। আসলে আপনারা সকলে এনজয় করেছেন। আমরা শেষের পথে আজকে, যদিও আজকে অনেক বড় করে করার প্ল্যান ছিল, বাট তেমন একটা রেসপন্স পাচ্ছি না। সো সংক্ষিপ্ত আকারেই আজকে শোটা ছিল, করলাম। বাট তবুও আজকে শোটা অনেক বড়, অলমোস্ট 1 আওয়ার হতে যাচ্ছে আমাদের। মেবি এখন পর্যন্ত আমাদের করা বিগেস্ট এপিসোড এটা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমরা ভয় দ্য হন্টেড শোকে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা স্বপ্ন দেখছি আরো অনেক 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 দিন। সকলকে রমজানুল মুবারক। রমজান শেষ, আবারও শুরু, এবং আমি কিছু কথা বলবো, দেন আমরা নূরের পাঠানো অডিও ক্লিপটি প্লে করার মাধ্যমে আজকে শোয়ের সমাপ্তি ঘটাবো। রমজান শেষ হয়ে গিয়েছে, বাট রেখে গিয়েছে আমাদের জন্য কিছু বার্তা, কিছু শিক্ষা, যেগুলো আশা করি আমরা সকলে কম বেশি হলেও চেষ্টা করব আমাদের জীবনে কাজে লাগানোর জন্য। এবং আমরা আশা করি আমাদের জীবনে একটি চেঞ্জ আনবে এই রমজান মাস, এবং আমাদের যে শিক্ষাটা দিয়ে গিয়েছে রমজান মাস, আমরা সকলে নিজেদের জীবনে এই শিক্ষাটা কাজে লাগাবো। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সকলকে ঈদ মুবারক। সকলে অনেক ভালো থাকবেন, পরিবার নিয়ে নিরাপদে বাসায় অবস্থান করবেন, যতটা সম্ভব, যতটা পারা যায় একদম শেষ পর্যন্ত যতটা সম্ভব ততটা থাকবেন বাসায়, কেননা বাহিরে নির্ঘাত মৃত্যু। So again, today is a very special day for Muslims around the world, and আমি আবার আপনাদের বলছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সকলকে ঈদ মুবারক, এবং দেখা হবে আপনাদের সাথে আবারও আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, and most importantly ভয়ের সাথেই থাকবেন। ঘটনা পাঠাতে ভুলবেন না, voice@gmail.com এ অডিও ক্লিপ পাঠিয়ে দিবেন, ফেসবুক পেজটিতে মেসেজ করে পাঠিয়ে দেবেন আপনার জানা ঘটনাগুলো বা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। এন্ড সবাই ভয় দ্য হন্টেড শো সহ আমাদের সকলকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এই প্রত্যাশা রাখি। নূরের অডিও ক্লিপটি প্লে করছি, এন্ড দেখা হবে অবশ্যই আপনাদের সাথে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝখানে একটি ঘটনা নিয়ে আসছি। ঘটনাটি ভয়ঙ্কর না হলেও ঘটনাটি পুরোপুরি সত্য, যা আমাদের বাসায় ঘটে যায় একটি ঘটনা। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনায় যাওয়ার আগে আমি কিছু বিস্তারিত দিতে চাই। ঘটনাটি ঘটে আমাদের বাসার ছাদের সাথে একটা রুম আছে, সে রুমে আমাদের বাড়িওয়ালার যে ভ্যান চালায় সে লোক থাকে আর তার ছেলে থাকে। লোকটির বয়স প্রায় 50-এর মতো হবে। তো নর্মাল একটা দিন ছিল, আমরা নিজের কাজে ব্যস্ত ছিলাম। তো হঠাৎ করে শুনতে পাই যে বাড়িওয়ালারা মিলাদ করবে। তো আসলে জানা ছিল না মিলাদটা কিসের জন্য, তার জন্য আমরা খোঁজ শুরু করলাম যে আসলে মিলাদটা কিসের জন্য। তারপর আমার আব্বু থেকে জানতে পাই যে মিলাদটা আসলে কিসের জন্য। এদিকে আমি আরেকটু বিস্তারিত দিতে চাই যে আমাদের বাড়ির ছাদে রুম আছে, সেগুলো দুটা জানলা আছে, দুটা জানলা দিয়ে সম্পূর্ণ ছাদ দেখা যায়। তো আমাদের বাসার বাড়িওয়ালার যে ভ্যান চালায় তিনি ওদিকে থাকেন, এবং একদিন রাতের বেলা ঘুম থেকে উঠতে দেখেন যে সাদা কাপড় পরা লোক ছাদে হাঁটছে, আর তার উচ্চতা প্রায় 6-7 ফিটের মতো হবে। তো তিনি রীতিমতো ওই
লোকটিকে দেখে, ওই পার্সনটিকে দেখে চমকে যায়, কারণ আমাদের ছাদে রাতের বেলা মেইন গেটটা একদম পুরোপুরি লক করে দেওয়া হয়, প্লাস আমাদের ছাদে ওঠার কোনো ব্যবস্থা নেই, কারণ আশেপাশে কোনো ছাদ নেই যে ওই ছাদের থেকে লাফ দিয়ে আমাদের ছাদে আসবে। এবং তাছাড়া আমাদের ছাদের গেটও বন্ধ থাকে। তো একদিন এই ঘটনা ঘটে, তিনি দেখেন। এবং দ্বিতীয় দিন আরেকটা ঘটনা ঘটে, যা হয়তো শুনলে আপনারা একটু আশ্চর্য হতে পারেন এবং আপনাদের কাছে লাগতে পারে এটা একটি বানানো ঘটনা, হয়তো মনে হতে পারে আপনাদের, তবে যার সাথে ঘটে সেই বুঝে এবং তাই বোঝা যায় আসলে কি হয়। তো প্রথম দিন এই সাদা কাপড় পরা 6 ফিটের লোকটিকে দেখা যায়। তো তিনি তো অত একটা কেয়ার করে নেই, কারণ পরে দেখে যে ওই লোকটি গায়েব হয়ে গিয়েছে, নাই, ছাদে নাই। তো তিনি এরকম আরেকদিন দেখে যে ছাদে আরেকটা লোক ঘুরতেছে। তো নর্মালি একটা মানুষ ছাদে ঘুরলে অত একটা ভয় লাগবে না, কিন্তু তিনি যা দেখে রীতিমতো অবিশ্বাস্য করা একটি ঘটনা। কারণ তিনি দেখে ছাদে একটি লোক এবং তার শরীর শুরু হয়েছে তার গলা থেকে, তার মাথা নেই, তার মাথা কাটা এবং তার মাথা মানে নেই, তার গলা থেকে শুরু হয়েছে গলা কাটা একটা লোক। তো এরকম হাঁটছে ইয়াতে ছাদের উপর। তো তিনি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে ওই জায়গায় শুয়ে থাকেন। এবং পরের দিন এইসব ঘটনা বাড়িওয়ালাকে জানান যে ছাদে এইসব দেখছে, 6 ফিটে একটা লোক এরকম ঘোরাফেরা করতেছে, আবার এরকম গলা কাটা একটা লোক যে ঘুরতেছে ছাদের ভিতর। স্বাভাবিক ভয় পাওয়ার জিনিসই, একটা সম্পূর্ণ মানুষকে দেখলে হয়তো অত একটা ভয় পাওয়া যাবে না, যে একটা গলা কাটা লোককে দেখলে যতটা ভয় পাওয়া যায়। তো আমাদের বাড়িওয়ালাও হুজুরের কাছে যান এবং জানেন যে হুজুর এসে চেক করেন। হুজুর জানেন যে আপনাদের বাড়ি যেদিকে ওদিকে হচ্ছে জিনেরা আসে যায়, কয়েকটা জিন এদিক দিয়ে আসা যাওয়ার রাস্তা, তো এদিকে মাঝে মাঝে হাঁটা চলাও করে। তো এটার জন্য বিলাপ করানো আসলে। তো আশা করি ঘটনাটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। এবং আমাদের বয়টা আমাদের শোতে ফলো করবেন, আমাদের পেজ লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।